সুস্থ আছো। সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। আজকে আমি তোমাদের সাথে আছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়টি নিয়ে। চলো আমরা এখন একটা ছবি দেখব। আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে একটি বস্তুকে আমরা টেনে নেওয়ার চেষ্টা করছি। যদি বস্তুটিকে আমরা টেনে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, একবার যখন আমি তার উপর বল প্রয়োগ করছি বস্তুটি তার দৈর্ঘ্য দিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে, এবং যখন বলটাকে অপসারণ করছি তখন বস্তুটি পূর্বের অবস্থানে ফিরে আসছে। আমরা যদি দেখি, অর্থাৎ বল প্রয়োগে বস্তুর আকৃতি পরিবর্তন হচ্ছে এখানে, এবং বল প্রত্যাহার করলে বস্তুটির আকারের আবারও পরিবর্তন হচ্ছে। আমরা যদি এখানে আরেকটা চিত্র দেখি, যে এখানে স্প্রিং দেওয়া আছে, আমরা দুই দিকে যদি স্প্রিংটিকে ধরে দুই দিক থেকেই বল প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে স্প্রিংটি প্রসারিত হয়েছে। আবার যদি আমি বলটাকে অপসারণ করি তাহলে সেটি আবার পূর্বাবস্থানে ফিরে যাচ্ছে। ঠিক তেমনি আমি যদি এরকম একটি কাপড়কে ধরে টেনে নিই তাহলে সে দৈর্ঘ্য বরাবর প্রসারিত হচ্ছে এবং পরক্ষণে সে আবার সংকুচিত হচ্ছে। বল অপসারণ করলে সেটা আবার সংকুচিত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর আকৃতির পরিবর্তন হয়, তাহলে এবং বল প্রত্যাহার করলে সেটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আসলে আমরা এখন যদি দেখি, এই জিনিসের সাথে আমরা সবাই এখন পরিচিত, যেহেতু এখন করোনা প্রাদুর্ভাব চলছে। আমরা ঘর থেকে বের হলেই আমরা নিজেদেরকে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে তারপর আমরা বের হই, এবং এটা যখন আমরা এখানে লাগাচ্ছি তখন এই জায়গায় এটাকে টেনে আমি বড় করছি, বড় করার পর তারপর আমি এগুলো লাগিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি যখন বল প্রয়োগ করেছি তখন তার প্রসারণ করেছে, আবার যখন বল অপসারণ করেছি তখন সে পূর্বের অবস্থানে ফিরে এসেছে। অর্থাৎ এখানে একটা পদার্থ বা একটা বস্তু এখানে ব্যবহার করা হয়েছে, যাকে আমি যদি বল প্রয়োগ করি তার আকারের পরিবর্তন হচ্ছে, আবার যদি বলটাকে ছেড়ে দিব অর্থাৎ বল অপসারণ করি সে পূর্বের অবস্থানে ফিরে আসে। ঠিক একইভাবে আমি যদি এখানে এই একটা রাবার ব্যান্ড আছে, এটাকে যদি আমি বল প্রয়োগ করি তাহলে তার আকারের কিছুটা পরিবর্তন হচ্ছে, আবার যদি বল অপসারণ করি তাহলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে আমরা এই যে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর আকৃতির পরিবর্তন হয় এবং বল প্রত্যাহার করলে সেটি পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলতে পারি, এই ধর্মটাকে, বস্তুর এই ধর্মকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, আমরা বলতে পারি স্থিতিস্থাপকতা। তাহলে চলো আজকে আমরা স্থিতিস্থাপকতা এবং কুকের সূত্র নিয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্থিতিস্থাপকতা এবং কুকের সূত্র। স্থিতিস্থাপকতা এবং কুকের সূত্র। তাহলে প্রথমে আসি আমরা স্থিতিস্থাপক বস্তু বলতে আমরা কি বুঝি। দেখি, স্থিতিস্থাপকতা হচ্ছে বা ইলাস্টিসিটি বাহ্যিক বল প্রয়োগ করে কোন বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তুটি এই প্রচেষ্টাকে বাধা দেয় এবং বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। তার মানে আমরা স্থিতিস্থাপকতার একটা সংজ্ঞাটা এখানে পেয়েছি। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তুটি এই প্রচেষ্টাকে বাধা দেয় এবং ওই বল যদি আমরা আবার অপসারণ করি তাহলে বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। আমরা সেই স্থিতিস্থাপক বস্তু বলতে আমরা কি বুঝি, বা স্থিতিস্থাপক পদার্থ বলতে আমরা কি বুঝি? যে সকল পদার্থের মধ্যে স্থিতিস্থাপক ধর্ম আছে তাদেরকে স্থিতিস্থাপক পদার্থ বলে। অর্থাৎ স্থিতিস্থাপক ধর্ম বলতে আমরা বুঝছি যে সকল পদার্থকে বল প্রয়োগ করলে তার আকার আকৃতির পরিবর্তন ঘটে এবং বল অপসারণ করলে সেটি পূর্বের অবস্থায় ফিরে আসে, সেই বস্তুগুলি হচ্ছে, সে ধর্মটাই হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম। এবং যে সকল পদার্থের মধ্যে এই ধর্মটি আছে বা বিরাজমান তাদেরকে বলবো আমরা স্থিতিস্থাপক পদার্থ। এরপর আসি স্থিতিস্থাপক সীমা বলতে আমরা কি বুঝি, বা ইলাস্টিক লিমিট।
বাহ্যিক বল প্রয়োগে যে সীমার বেশি বল প্রয়োগ করলে বস্তু আর পূর্বের আকার ফিরে পায় না, সেই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। অর্থাৎ এখানে যদি আমি এটাকে ধরি, অর্থাৎ আমি এর উপর যদি বল প্রয়োগ করি, দেখা যাচ্ছে সর্বোচ্চ এইটুকু পর্যন্ত তার প্রসারণ ঘটেছে। এর থেকে যদি আমি বেশি বল প্রয়োগ করি, অর্থাৎ এটা হচ্ছে তার নির্দিষ্ট সীমা, এর বেশি বল প্রয়োগ করলে এই বস্তুটি আর পূর্বের অবস্থায় ফিরে আসবে না। তখন আমরা এই যে যতটুকু পরিমাণ বল প্রয়োগ করার পরে তার প্রসারণ ঘটেছে, ততটুকু কি আমরা বলতে পারছি স্থিতিস্থাপক সীমা। এরপর আসি বিকৃতি বা স্ট্রেন বলতে আমরা কি বুঝি। বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর অণুগুলো পরস্পর হতে সরে যাওয়ার ফলে, বিকৃতির ক্ষেত্রে যদি আমরা আসি, বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর অণুগুলো পরস্পর হতে সরে যাওয়ার ফলে বস্তুর দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটে। বস্তুর একক দৈর্ঘ্যের বা একক আয়তনের এই পরিবর্তনকে বিকৃতি বলে। অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো একটা বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করেছি এবং বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুর অণুগুলো পরস্পর হতে দূরে সরে যায়, ফলে দৈর্ঘ্য, আয়তন এবং আকৃতির পরিবর্তন ঘটে। বস্তু একক দৈর্ঘ্যের বা একক আয়তন বস্তুর একক দৈর্ঘ্যের বা একক আয়তনের এই পরিবর্তনকেই বিকৃতি বলা হয়। আমরা যদি বিকৃতিটাকে দেখতে চাই যে এখানে একটা বস্তু একটা বস্তু নিয়েছি, আমরা মনে করি এই দণ্ডটি, এখানে একটা দণ্ড আছে, এখানে একটি দণ্ড আছে, মনে করি এই দণ্ডটির আদি দৈর্ঘ্য L0 বা L0। বল প্রয়োগ করার পরে দণ্ডটির দৈর্ঘ্য হয়েছে L। তাহলে বল প্রয়োগের ফলে দণ্ডটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল? L মাইনাস L0। এটা হচ্ছে দণ্ডটির কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু ওই যে একক দৈর্ঘ্যের ক্ষেত্রে দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি যদি আমরা হিসাব করতে চাই, তাহলে দণ্ডটির বৃদ্ধি পাচ্ছি আমরা L মাইনাস L0 ডিভাইডেড বাই L0। অর্থাৎ বিকৃতি হচ্ছে L মাইনাস L0 ডিভাইডেড বাই L0। আমরা বিকৃতি পেয়েছি, বিকৃতি সমান পেয়েছি L মাইনাস L0 ডিভাইডেড বাই L0। এখন কি কেউ বলতে পারবে যে এই বিকৃতি যেটা আমরা লিখলাম তার এই বিকৃতির একক কি হবে? আমি যদি এককের কথা চিন্তা করতে চাই, তাহলে তুমি দেখো L মাইনাস L0 মানে এটা দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আবার এখানে আছে দৈর্ঘ্যের একক মিটার। সুতরাং এই যেহেতু এটা একটা অনুপাত, এই অনুপাতের কোনো একক থাকে না, অর্থাৎ বিকৃতির কোনো একক নাই। আমরা বিকৃতি সমান যেটা পেয়েছি যে L মাইনাস L0 ডিভাইডেড বাই L0, সুতরাং এই বিকৃতির কোনো একক এখানে নেই। আমরা এরপর চলে আসি পীড়ন বা স্ট্রেস বলতে আমরা কি বুঝি। বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। আমরা যদি দেখি যে এই একটা স্থিতিস্থাপক বস্তু বা পদার্থ, এর উপর আমি বল প্রয়োগ করেছি, কিন্তু আমি বল প্রয়োগ করতে গিয়ে আমাকে অতিরিক্ত বল প্রয়োগ করতে হচ্ছে, কারণ তার ভিতরেই তার মধ্যে একটি প্রতিরোধকারী বল সৃষ্টি হয়েছে এবং ওই প্রতিরোধকারী বল, অর্থাৎ আমি তাকে বল প্রয়োগ করে তার আকার আকৃতির পরিবর্তন ঘটাতে চাচ্ছি, কিন্তু বস্তুটা তার প্রতিরোধকারী বল দিয়ে তার নিজের অবস্থানে থাকতে চাচ্ছে। সুতরাং এই প্রতিরোধকারী বলটা একক ক্ষেত্রফলের উপর এই বস্তু কর্তৃক যে প্রতিরোধকারী বল প্রযুক্ত হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে পীড়ন। তাহলে আমরা দেখি যে মনে করি এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি বস্তুর উপর বল প্রযুক্ত হওয়ায় বস্তু কর্তৃক প্রতিরোধকারী বল, যাকে আমরা টেনশন বলছি, বস্তু কর্তৃক প্রতিরোধকারী বল বা টেনশন হলো যদি টি, আমরা ধরলাম এটাকে টি। সুতরাং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর বস্তু কর্তৃক প্রতিরোধকারী বল বা টেনশন হচ্ছে টি ডিভাইডেড বাই এ। তার মানে আমরা পাচ্ছি পীড়ন সমান টি ডিভাইডেড বাই এ। অতএব পীড়ন ইজ ইকুয়াল টু, আমরা পাচ্ছি পীড়ন ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই এ। টি মানে এখানে বল, টেনশন, তার অভ্যন্তরীণ প্রতিরোধকারী বল। সুতরাং আমরা পীড়ন সমান পাচ্ছি টি ডিভাইডেড বাই এ। আমি যদি এটার একক হিসাব করতে চাই যে এই টি এর একক বা বলের একক হচ্ছে নিউটন, সুতরাং এখানে হচ্ছে এন, এবং ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে আমরা এই এককটার ক্ষেত্রে পাচ্ছি এন
m ইনভার্স 2। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম এই সূত্রটা হচ্ছে প্যাসকেলের একক, সুতরাং আমরা এটাই লিখতে পারি প্যাসকেল। অর্থাৎ আমরা পেলাম পীড়নের একক, আমরা পেয়েছি প্যাসকেল। এখন আসি আমরা পীড়ন এবং বিকৃতির সম্পর্ক নিয়ে। রবার্ট হুক একটি সূত্র প্রণয়ন করেছেন। এই সূত্রটি হুকস ল নামে পরিচিত বা হুকের সূত্র নামে পরিচিত। আমরা একটু দেখে নিই প্রথমে রবার্ট হুক কে ছিলেন। রবার্ট হুকের জন্ম হয়েছিল 1635 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে 18 জুলাই। তিনি মৃত্যুবরণ করেছেন লন্ডনে 1703 সালে 3 মার্চ। তখন তার বয়স ছিল 67 বছর। তিনি পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান নিয়েই বেশি কাজ করেছেন এবং আমরা তাকে বেশি বেশি করে তিনি সুপরিচিত এই জন্য যে তিনি হুকের সূত্র নামের একটা সূত্র প্রণয়ন করেছেন, বিশেষ করে পীড়ন এবং বিকৃতির সম্পর্ক নিয়ে। মাইক্রোস্কোপিক কোষ শব্দের প্রবর্তন করেছেন তিনি। কোষ আমরা যেটা বায়োলজিতে জীববিজ্ঞানের যে কোষ শব্দটা সম্পর্কে পরিচিত, সেই শব্দটিরও তিনি প্রবর্তন করেছেন রবার্ট হুক। এখন পীড়ন এবং বিকৃতি নিয়ে তিনি যে সূত্রটি প্রদান করেছেন, হুকের সূত্রের বিবৃতি যদি আমরা যাই, 1660 সালে বিজ্ঞানী হুক পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন, যা হুকের সূত্র নামে পরিচিত। তার সূত্রের বিবৃতিটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তার মানে আমরা যদি এখন এটাকে লিখতে চাই হুকের সূত্র হতে, আমরা পাবো যে পীড়ন সমানুপাতিক, যেহেতু বলেছি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, সুতরাং আমরা লিখতে পারি পীড়ন সমানুপাতিক বিকৃতি। বা আমরা পীড়ন পেয়েছিলাম T/A সমানুপাতিক, এখানে পেয়েছি L - L0/L0, বা T/A। আমি যদি সমানুপাতিক চিহ্নকে সমাধান করে আসি, তাহলে আমাকে একটা ধ্রুবক এখানে আনতে হবে, আর যেটাকে আমি বলতে পারি y L - L0/L0। এখানে y একটি সমানুপাতিক ধ্রুবক, একে ইয়ংস মডুলাস বলা হয়। y কে বলা হয় ইয়ংস মডুলাস অথবা স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়ং মডুলাস অথবা স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমি যদি এই সমীকরণটাকে অর্থাৎ এখান থেকে y এর সমীকরণ পেতে চাই, তাহলে আমরা লিখতে পারি y = T × L0/A × L - L0। অর্থাৎ এখন যদি আমি এককটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা দেখব ইয়ংস মডুলাসের এককটা কি হচ্ছে। এখানে দেখো মিটারের একক, যেহেতু এটা রেশিও ছিল, সুতরাং আমি পাচ্ছি আসলে T/A। তাহলে T/A এর একক হচ্ছে প্যাসকেল, সুতরাং ইয়ং মডুলাসের এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। আচ্ছা, আমরা এখন একটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। 3 সেন্টিমিটার দীর্ঘ একটি তামার তারের এক প্রান্তে 10 কেজি ভর চাপানো হলো, ফলে তারটির দৈর্ঘ্য 0.3 সেন্টিমিটার বৃদ্ধি পেল। তারের ব্যাসার্ধ 0.05 সেন্টিমিটার হলে স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ একটি তামার তারের দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার, এর প্রান্তে 10 কেজি ভর চাপানো হলো, ফলে তারটির দৈর্ঘ্য 0.3 সেন্টিমিটার বৃদ্ধি পেল। তারের ব্যাসার্ধ দেওয়া আছে 0.05 সেন্টিমিটার। এখান থেকে আমাদেরকে স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি নির্ণয় করতে যাই, আমরা পাচ্ছি, আগে এখানে আমরা লিখে নিই, দেওয়া আছে তারের আদি দৈর্ঘ্য L0 = দেওয়া আছে 3 সেন্টিমিটার। আমরা যদি সেন্টিমিটারকে মিটারে নিতে যাই, 3 × 10⁻² মিটার। সেন্টিমিটারকে মিটারে নিই। এরপরে দেওয়া আছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি।
দৈর্ঘ্য বৃদ্ধি L মাইনাস L নট ইজ ইকুয়াল টু 0.3 সেন্টিমিটার। 0.3 সেন্টিমিটার আমরা যদি একটি মিটারে নিয়ে যাই 0.3 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। এখন দেওয়া আছে যে তারের ব্যাসার্ধ দেওয়া আছে, তারের ব্যাসার্ধ R is equal to 0.05 সেন্টিমিটার। আমরা যদি এটাকে মিটারে নিয়ে যাই 0.05 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। এবং তারের ওই যে একটি ভর দেওয়া আছে, বস্তুর ভর m is equal to 10 কেজি। এখন দেখো আমার কিন্তু এখানে দরকার ক্ষেত্রফল দরকার, কিন্তু এখানে দেওয়া আছে তারের ব্যাসার্ধ দেওয়া আছে। সুতরাং আমরা জানি ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল A is equal to pi r স্কয়ার। তো আমি যদি এখানে মানটা বসাই 3.1416 ইনটু r স্কয়ার মানে হচ্ছে 0.05 ইনটু 10 ইনভার্স 2 হোল স্কয়ার is equal to, আমরা একটু ক্যালকুলেটরে যাই, 0.05 into 10 inverse 2 স্কয়ার করি into 3.1416, তাহলে আমরা পাচ্ছি 7.854 into 10 inverse 7 এত মিটার স্কয়ার। তাহলে আমরা এখানে ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারলাম। আমার আরেকটা জিনিস দরকার এখানে, যেহেতু ভর দেওয়া আছে, সো টেনশনটা কি বা বলটা কি, আমরা বলটাকে বের করতে গেলে সেই ক্ষেত্রে এখানে বল F is equal to আমরা জানি mg, তাহলে দাঁড়াচ্ছে 10 into 9.8 এত নিউটন is equal to 98 নিউটন। তার মানে কি আমি T পাচ্ছি, that means T is equal to 98 নিউটন। এখন আমরা যদি কিছুক্ষণ আগে যে সূত্রটা আমরা দেখেছি সেই সূত্র যদি আমরা লিখতে চাই, আমি আশা করছি তোমরা আমার সাথে সাথে এটা লিখে নিয়েছ। আমরা যদি সেই সূত্রটা লিখতে চাই, আমরা পেয়েছিলাম y is equal to T divided by A L naught into L minus L naught। আমরা T এর সূত্র বের করতে গিয়ে আমরা এই সূত্রটি পেয়েছি। এখন যদি আমি এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলে আমি T পাচ্ছি 98 into L naught পেয়েছিলাম 3 into 10 inverse 2, আমি A পেয়েছি 7.854 into 10 inverse 7, আমি এখানে L পেয়েছিলাম L minus L naught যে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে into 0.3 into 10 inverse 2। আসলে আমরা এটাকে এখন সমাধান করে আসি। পাচ্ছি আমরা 98 into 3 into 10 inverse 2, আমরা এখানে পাচ্ছি 2.94 এবং যদি ডিটেক্টর হিসাব করি 7.854 into 10 to the power minus 7 into 0.3 into 10 to the power minus 2, আমরা এখানে পাচ্ছি 2.3562 into 10 to the minus 9। তাহলে এটাকে যদি আমি এখন সমাধান করি 2.94 divided by, আমি যদি আগের অংশটা লিখছি তাহলে আমি পাচ্ছি এখানে আনসারটা যেটা পাচ্ছি 1.25 into 10 to the power 9, 1.25 into 10 to the power 9 নিউটন m inverse 2। তাহলে দেখা যাচ্ছে যে আমি যে ইয়ংস মডুলাস বা যে আমাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা বের করতে বলেছে, সুতরাং স্থিতিস্থাপক গুণাঙ্ক এখানে কত পেয়েছি আমরা 1.25 into 10 to the power 9
নিউটন পার মিটার স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা, আমাদেরকে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে ইয়ংস মডুলাস অথবা স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করতে পেরেছি। ঠিক একইভাবে তোমাদেরকে যদি স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ংস মডুলাস দেয়া থাকে বা দৈর্ঘ্য দেয়া থাকে, অর্থাৎ এই সূত্রে ব্যবহার করে আমরা পীড়ন এবং বিকৃতির সম্পর্ক নির্ণয় করে কতটুকু পীড়ন হয়েছে কিংবা কতটুকু বিকৃতি হয়েছে কিংবা তার অভ্যন্তরীণ প্রতিরোধকারী বলটা কতটুকু বা তার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এই অংশগুলো আমরা খুব সহজেই নির্ণয় করতে পারব। আমি আশা করছি আমার এই আজকের ক্লাসের মাধ্যমে আমরা স্থিতিস্থাপক কি, স্থিতিস্থাপক বস্তু বলতে আমরা কি বুঝি, স্থিতিস্থাপক সীমা কাকে বলে, পীড়ন কি, বিকৃতি কি, হুকের সূত্র, এই জিনিসগুলো আমরা আয়ত্ত আনতে পেরেছি। আমি আশা করছি যে তোমরা তোমাদের এই বন্ধের মধ্যে তোমাদের পড়ালেখাগুলোকে চালিয়ে যাচ্ছ এবং আমি তোমাদের আমি আশা করছি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা পীড়ন, বিকৃতি, স্থিতিস্থাপকতা এবং হুকের সূত্র, এই জিনিসগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে ধারণা লাভ করতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাই।